একটা প্রোগ্রাম করেছিলাম। আসলে এটা বাজেট কনসালটেশনেরই পার্ট এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সরকার এন্টায়ার গভর্নমেন্টের বিভিন্ন অর্গানে কাজ করছি, আমাদের যে বাস্তব অভিজ্ঞতাগুলো হচ্ছে সেখান থেকে আমরা কিছু বাস্তবসম্মত সুপারিশ আমরা যাতে করে পাই, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এবং এখান থেকে আমাদের বেশ ভালো ভালো সাজেশন আসে। আমাদের বড় চ্যালেঞ্জ যেটা বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে কোনো আলোচনা হলে যে লেভেলই হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হোক, সেটা একাডেমিক লেভেলে হোক, সেটা সিভিল সোসাইটি লেভেলে হোক, শেষ কথা হচ্ছে আমাদের রাজস্ব আয় কম। আমরা আমাদের ঋণ নির্ভর বাজেট এবং এক্সিকিউশন এবং বাজেট আমরা যে ধরনের প্ল্যান করি সেটাও আমরা বাস্তবে আদায় করতে পারি না। অর্থাৎ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই, রাজস্ব আমাদেরকে বাড়াতেই হবে এবং এই চ্যালেঞ্জটা এখন আরো অনেক বড় হয়ে গেছে। তো আমাদের যেই ন্যাশনাল বাজেট আমরা যেটা এখন প্রিপেয়ার করছি, যেটা নিয়ে সরকারের পরিকল্পনা আছে, সেখানেও ডেফিনেটলি সরকার চাইবে আমাদের যে উন্নয়ন সেটা ত্বরান্বিত হোক, আমাদের জিডিপি গ্রোথটা যেটা বেশ কিছুদিন ধরে একটু স্লো আছে সেটাকে বেগবান করা হোক এবং এদের উদ্দেশ্যই হচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়ানো, কাজকর্ম বাড়ানো, দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশেষ করে এবারের গণতান্ত্রিক আমাদের সরকার যে প্ল্যানটা করেছে অর্থনীতির ক্ষেত্রে, যে এখানেও একটা ডেমোক্রেটাইজেশন থাকতে হবে। একটা গ্রুপ অফ পিপল ইকোনমিক অ্যাক্টিভিটিস বেনিফিট পাবে আর একটা গ্রুপ অফ পিপল কোনো বেনিফিট পাবে না। যারা কখনোই কোনো বেনিফিট পেত না তাদেরকে কিভাবে এই সিস্টেমের মধ্যে আনা যায় এবং তার প্রতিফলন সরকারের শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, এরকম আরো অনেকগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যাদের বেনিফিট গুলো কখনোই তারা পেত না সেগুলো দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে আমাদের প্রচুর অর্থায়ন লাগবে। আমাদের এক্সিস্টিং কাজকর্মগুলো করার জন্য যে অর্থের দরকার, আমাদের ডেভেলপমেন্টের চাকা সচল রাখার জন্য যে ইনভেস্টমেন্টের দরকার, আমাদের দেশি বিদেশি যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করার জন্য যে অর্থ দরকার, ঋণের সুদ পরিশোধের জন্য যে অর্থ দরকার, সব মিলে চাহিদাটা অনেক ব্যাপক। কিন্তু এখানে আমাদের অনেক রকমের সীমাবদ্ধতা আছে এবং এখানে কাউকে আলাদা করে আমরা টোটাল অনেক সময় খুব কম্পার্টমেন্টাল চিন্তা করি, কিন্তু আসলে আমাদের দেশের যে ওভারঅল যে কালচারাল প্যাটার্ন এটা কিন্তু সব জায়গায় একই। আমরা সবখানেই আমাদের লিমিটেশন গুলো আছে, যেভাবে আমাদের কাজ করার কথা, ডেলিভারি দেওয়ার কথা, আমরা বাস্তবে কাজ করছি বা ডেলিভারি দিচ্ছি ওই লেভেলে পারছি না এবং সে কারণে আমাদের এই স্লো ডাউন গুলো হয়ে গেছে। এখানে আমাদের বড় একটা চ্যালেঞ্জ আছে, এটা আমরা কিভাবে করব। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি বাড়িয়ে কতটুকু করতে পারবো, কর যে অব্যাহতি যে সংস্কৃতি সেগুলো বাদ দিয়ে কতটুকু করতে পারবো, নতুন করে চিন্তা ভাবনা করে নতুন নতুন এরিয়া নিয়ে আসে। যেমন শাহিন বলল কর জাল, তা আমার মনে হয় এই শব্দটা আমরা পরিবর্তন করে ফেলি। জাল মানে হলো আমাকে আটকে ফেলা হচ্ছে, আমি আর ছুটতে পারবো না। আমরা বলবো করের আওতা বৃদ্ধি। জাল শব্দটা একটু নেতিবাচক এবং আমরা কর জালের এই শব্দটা আমাদের মানে রাজস্ব ব্যবস্থাপনার ডিকশনারি থেকে বাদ দিয়ে দেওয়া ভালো। করের আওতা বাড়াবো, যাদের যাদের কর দেওয়ার কথা কর দিবে, কিন্তু জালটা বললে কিন্তু মনে হচ্ছে যেন আমরা আটকে ফেলি, কিন্তু বাস্তবতা হলো জাল বলে কিছু নাই। আমরা কাজগুলো করি না বলে এই সমস্যাগুলো হচ্ছে। যেমন প্রায় আমাদের সাংবাদিক বন্ধুরা রিপোর্ট করেন যে, যেমন গতকালকে রিপোর্ট হয়েছে যে জাতীয় রাজস্ব বোর্ড 32% ট্যাক্স পেয়ারকে ট্রেস করতে পারে নাই। তো এর মানেটা হলো যে আমাদের 1,28,00,000 ট্যাক্স পেয়ার আছে, তার মধ্যে রিটার্ন দিয়েছে অ্যারাউন্ড 45 লাখ, বাকিরা দেয় নাই। সো তার পার্সেন্টেজে তো এটাই সত্য কথা যে বড় একটা অংশকে ট্রেস করতে পারে নাই। আসলে ট্রেস করতে পারে না তা না, এনারা রিটার্ন দেন নাই। এখন আমরা ওনাদেরকে নোটিশ করা শুরু করেছি, দেন তাদেরকে খুঁজে বের করব, তাদের আয়ের উৎস খুঁজে বের করবো এবং অ্যাসেসমেন্ট করে ট্যাক্সটা আদায় করব। এখানে হয়তো অনেকে আছেন হয়তো দুনিয়াতেই নাই, মৃত ব্যক্তি, তাদেরও টি আইনগুলো রয়ে গেছে। জাল বলছে এই জন্য কারণ এই যে টি আইনগুলো আমরা বন্ধ করছি না, আমাদের ট্যাক্স পেয়ার হয়তো অনেকে অ্যাপ্লাই করছেন, আমরা যাচাই বাছাই করে এগুলো যে ডি রেজিস্টার করতে হবে, যিনি রেজিস্টার করবেন ওনার কিন্তু ডি রেজিস্ট্রেশনের অথরিটি আছে, কিন্তু আমরা এই কাজগুলো করি না, আমাদের কোনো ইন্টারেস্ট নাই।
সমস্যাটা কিন্তু আমাদেরকে আবার জিজ্ঞেস করতেছে, এত ট্যাক্স পেয়ার আপনার রিটার্ন দিচ্ছে না কেন? আমি যদি এটাকে ক্লিনজিং করে ফেলি, যারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, যাদের অস্তিত্ব নাই, যারা মারা গিয়েছে, যারা মার্চ করে ফেলেছে, তাহলে কিন্তু সাইজটা ছোট হয় এবং আমাদের এই অ্যাকাউন্টেবিলিটি আরো ক্লিয়ার হয়। তো এটাও কিন্তু আমাদের করা প্রয়োজন, তাহলে কিন্তু আর কেউ বলবেন আমি জালে আটকে গেছি। আমাদের আইনেও আছে, যদি কোনো ট্যাক্স পেয়ার ওনার অবস্থাটা ডিক্লেয়ার করেন যে এই কারণে আমি টিআইএন নিয়েছিলাম, আমার করযোগ্য আয় নেই, দয়া করে আমার ফাইলটা বন্ধ করে দেন, আমরা বন্ধ করতে বাধ্য। কিন্তু এই কাজগুলো হয় না আমাদের। আমরা বিশেষ করে গত এক দশকে অনেক রেগুলেটরি বাধ্যতামূলক রেগুলেটরি বিধান এনে কিন্তু অনেকে ট্যাক্সের আওতায় নিয়ে আসছে। বিশেষ করে টিআইএন না থাকলে অথবা রিটার্ন না দিলে আপনি প্রায় 47টা সার্ভিস পাবেন না। এখন একজন হয়তো গ্রামের বা একটা ছোট্ট পৌরসভায় হয়তো প্রত্যেক একটা জায়গা পেয়েছেন, জমি বিক্রি করতে যাবেন, ওনাকে বলছে টিআইএন লাগবে, টিআইএন খুললেন। অথবা একজন গৃহবধূ, উনি 6 লাখ টাকা বিভিন্নভাবে জোগাড় করে ওনার একটা নিশ্চিন্তের ইয়ে করার জন্য উনি একটা সঞ্চয়পত্র কিনলেন, বলছি না ওনার টিআইএন লাগবে। কিন্তু ওনার যে 6 লাখ টাকার উপর যে সঞ্চয়পত্রের মুনাফা আসে তার উপরে ট্যাক্সেবল ইনকাম হয় না, উনি ট্যাক্স রিটার্ন বুঝেও না, ট্যাক্স অফিসও চিনে না। তো উনি যদি বলে যে হ্যাঁ আমি এই কারণে নিয়েছিলাম, এখন দয়া করে আমার এটা বন্ধ করে দেন, বন্ধ করে দিতে হবে। যদি আমাদের ইনকোয়ারিতে আসে যে ওনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, তো এগুলো কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি জাস্ট প্রত্যেকটা জায়গাতে এই ধরনের ঘটনা আছে যে আমাদের করার কথা, আমাদের সেটা আমরা ঠিকমতো করি না বলে এই প্রসঙ্গগুলো আসে। আমরা এখন যেটা চেষ্টা করছি যে জিনিসগুলোকে সহজ করা, এবং এই সহজটা হবে ডিজিটাইজেশনের মাধ্যমে। সেই দিকে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং আরো লম্বা সময় লাগবে। এই জন্য আমরা একটা বড় প্রজেক্টে নিয়েছি, যেখানে আমরা বলেছি রাজস্ব বোর্ড যা কিছু করবে সবকিছু ডিজিটালাইজ হবে। এটা হলে যেটা হয়, কমপ্লেন গুলো অনেক কমে যাবে, মানুষের ট্যাক্স অফিসে, ব্যাটার অফিসে, কাস্টমস অফিসে যাওয়া লাগবে না। ইভেন আমরা এবার যেটা প্ল্যান করছি, যেটা নিয়ে আমাদের ব্যাপক কমপ্লেইন, যে আমি একজন স্টুডেন্ট, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি কয়টা টাকা জমা রাখছিলাম, সেখান থেকে সুদ থেকে মুনাফা থেকে ট্যাক্স কেটে রাখা হয়েছে, আমার ট্যাক্সেবল ইনকাম নেই, আমাকে ফেরত দেবেন না কেন? আমরা এখন এই সিস্টেমগুলো চালু করছি যে অটোমেটিক্যালি ট্যাক্স পেয়াররা যখন রিটার্ন সাবমিট করবেন, ওনার যে রিফান্ড যেটা হবে সেটা যদি সঠিক হয়, স্ক্রুটনি করে পাওয়া যায়, অটোমেটিক্যালি ওনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তখন দেখবেন রিটার্ন সংখ্যা বেড়ে যাবে। তখন আপনাদের সাংবাদিকরা বলবে যে এত বেশি, কারণ যখন মানুষ দেখবে যে ট্যাক্স রিটার্ন দিলে ওনার অ্যাকাউন্টে কিছু রিফান্ড যাবে, অটোমেটিক্যালি তখন কিন্তু আমাদের রিটার্নটা বেড়ে যাবে। আবার আমাদের সুবিধা হবে, আমরা যখন রিস্ক বেসড অডিট সিলেকশনে ফেলবো, অডিট করতে গিয়ে যদি দেখি যে না উনি মিস ডিক্লেয়ার করেছেন, ওনার আরো ইনকাম ছিল যেগুলোর উপর ট্যাক্স নেয়, তো আমরা বেশি ট্যাক্সও পাবো। ফলে দুই দিক থেকে উইন উইন সিচুয়েশন আসবে। আমরা অনলাইন রিটার্ন সাবমিশনটাকে কম্পালসারি করেছি এবং ভালো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বলেছি যে রিটার্নস অডিটের যে সিলেকশন পদ্ধতি ছিল ম্যানুয়ালি, টোটালি বন্ধ করে দিয়েছি, ফুল বন্ধ। আমরা এখন বলেছি আমাদের ডিজিটাল পদ্ধতিতে আমরা সিলেক্ট করব। শুরু করেছিলাম গত বছর, আমরা 15,500 র্যান্ডম বেসিসে, এবার আমরা কিছু ডাটা বেসড সিলেকশনে যাচ্ছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা আরো 60,000 ইনকাম ট্যাক্স রিটার্ন অডিটের জন্য সিলেকশন হবে। কিন্তু সুখবর হলো এখানে কোনো মানুষের কোনো ইয়ে নাই, মানে ছোঁয়া নাই, কোনো ব্যক্তি দেখে দেখে বুঝে বুঝে সিলেক্ট করবেন তা না, এটা টোটাল মেকানাইজড এবং অটোমেটেড প্রসেস হবে। আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্ষেত্রে একই কাজ করেছি, অনলাইনে অটোমেটেড পদ্ধতিতে আমরা অডিট সিলেকশন করেছি প্রায় 600-র মতো, এবং সামনের বছর এটা আরো বাড়বে। আমরা ভ্যাটের যে ফেরত পদ্ধতি যেটা, সেটাকে অটোমেটেড করে ফেলেছি। ট্যাক্স পেয়ারদের যদি এখন ভ্যাট রিফান্ড হয়, তারা অনলাইনে একটা ক্লিক করে ক্লেম করে, আর আমাদের অফিসাররা যদি দেখে ক্লেম ঠিক আছে, একটা ক্লিকে সোজা ওনার রিফান্ডটা চলে যায় ওনার ব্যাংক অ্যাকাউন্টে। সোজা এখন রিলেশনশিপ হচ্ছে ডাইরেক্ট বাংলাদেশ ব্যাংকের এক্সচেকার টু ব্যাংকের ট্যাক্স পেয়ার্স ব্যাংক অ্যাকাউন্ট, মাঝখানে আর কিছু নাই। কোনো আমার অফিসে আসেন, হিয়ারিং দেন, চেক লেখেন, কি বলে আমাদের যে আগে যেটা বললাম রিফান্ড ভাউচার ইস্যু করা, ব্যাংকে আবার অ্যাডভাইস পাঠানো, কোন রকমের কোনো ঝামেলা নাই। আমরা যেটা চেষ্টা করছি, এই জিনিসগুলোকে যদি ট্রান্সপারেন্ট করতে পারি, এখানে যেটা হয় অনেক বদনাম আছে আমাদের যে এই কাজগুলো সহজে করা যায় না এবং অনেক কষ্টসাধ্য, শ্রমসাধ্য, ঝামেলা। তো এটা আমরা ট্যাক্সও আগামী বছর থেকে চালু করে ফেলবো। আমরা কাস্টমসের ক্ষেত্রে যেমন বন্ডের একটা বড় সুবিধার অনেক মিস ইউজ হয়, এবং এটা না হলে উপায় ছিল না, বন্ড না হলে হয়তো আমরা এক্সপোর্ট এই জায়গায় আসতে পারতাম না। আবার বন্ডের কারণে অনেকে বলে লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই, কারণ বিদেশ থেকে এটার অপব্যবহার ব্যাপক হয় এবং এই জায়গাটাতে আমাদের সমস্যা। সেখানেও আমরা অটোমেটেড করেছি, বিশেষ করে এখন বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা অটোমেট করেছি। আমরা কাস্টম হাউসকে পেপারলেস করার জন্য
সেকুলার ওয়ার্ল্ডের যে তার যে ইন্ট্রেন্সিক যে স্ট্রেংথ ছিল এটা আমরা এতদিন ইউজ করি নাই, এখন আমরা ব্যবহার করা শুরু করেছি, বিভিন্ন সিস্টেমের সাথে আমরা ইন্টিগ্রেট করছি। আগে ট্যাক্সের অফিসাররা কাস্টমসের কোনো তথ্য পেত না, ফলে ট্যাক্স পেয়াররা ফাঁকি দিতে সুবিধা হতো। এখন আমরা কাস্টমসের সকল তথ্য ট্যাক্স অফিসারদেরকে অ্যাক্সেস দিয়েছি, তারা এখন মিলিয়ে দেখবে যে তারা কোনো আন্ডার রিপোর্টিং করলো কিনা অথবা ওভার রিপোর্টিং করলো কিনা, সেটা করা যায়। বাংলাদেশ কমার্শিয়াল ইনভয়েস আগে ফিজিক্যালি আমাদের কাস্টমস অফিসে এনে তারপরে ফিজিক্যালি গুলো যাচাই বাছাই করতে হতো, আমরা এখন বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছি। এখন যেটা হবে যে আলাদা করে কাগজে দিতে হবে না, যাচাই করতে হবে না, কারণ আমি ডিরেক্টলি সোর্স থেকে ইনফরমেশনটা অটোমেটিক্যালি নিয়ে আসছি, কাস্টম হাউসের ভিজিটেরও কোনো প্রয়োজন হবে না। একইভাবে আমরা আরো যে জিনিসগুলো আছে তাদের প্যাকিং লিস্ট এবং অন্যান্যগুলো যেগুলো কাস্টম হাউসের অ্যাসেসমেন্টের সময় লাগে এবং ফিজিক্যালি আসা লাগে, আমরা চাই আমাদের প্রত্যেকে যারা ব্যবসা বাণিজ্য করে এবং আমাদের যারা ট্যাক্স অফিসার আছে তারা ডেস্কে বসে কাজ করবে এবং হিউম্যান টাচ যত কমানো যায়, একেবারে অসম্ভব না হলে তখন আসতে পারে। এইভাবে আমরা প্রত্যেকটা কাজগুলোকে ডিজিটালাইজ করার চেষ্টা করছি। আগামী বছর আমরা আরেকটা বড় কাজ করব, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার যখন এই রিটার্ন দিবে তখন তাদের ব্যাংকের বেসিক ইনফরমেশন গুলো এই রিটার্নে চলে আসবে। এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি, বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা ট্যাগ করে ফেলবো, অল কমার্শিয়াল ব্যাংকের সাথে। এখানে একটা প্রশ্ন অনেকে করেন, সেটা হলো যে এটা তো ট্যাক্স পেয়ারের একটা প্রাইভেসি। তো আসলে ট্যাক্স পেয়ারই ডাটাটা নেবেন, অফিসাররা না, আমরা দেখবো না। উনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, রেজিস্ট্রেশন করতে যাবেন, তখনই এটা ওনার ট্যাক্স রিটার্নে আসবে। এটা কিন্তু আমার ট্যাক্স অফিসার দেখবে না, আইদার ট্যাক্স পেয়ার নিজে দেখবে অথবা তার লয়ার দেখবে। তার সুবিধাটা হলো তার ব্যাংকে আর যাওয়া লাগবে না, আমাকে সার্টিফিকেট দেন কত টাকা জমা আছে, কত টাকা মুনাফা দিয়েছেন, কত টাকা ট্যাক্স কাটছেন, কত টাকা চার্জ হয়েছে, সেটা দেওয়া যাবে না। তা আমরা শুরুটা এভাবে করতে চাই। ব্যাংকগুলো থেকে কনসার্ন আছে যে আমার কোনো কারণে আমার ডেপোজিটররা এটাতে অসন্তুষ্ট হয় কিনা, তাদের মধ্যে কোনো প্যানিক তৈরি হয় কিনা। তা আমরা শুরুটা করব, ট্যাক্স পেয়ার চাইলে উনি এটা পাবেন, না চাইলে এটা পাবেন না। এবং এই চাওয়া এবং না চাওয়ার মধ্যে কিন্তু বড় একটা ঘটনা আছে। আমরা যখন অডিট সিলেকশনের জন্য পরবর্তীতে কেস ঠিক করব, আমরা যখন অনেকগুলো রিস্ক ফ্যাক্টর দিব, ডেফিনেটলি এখানে রিস্ক ফ্যাক্টর বেশি থাকবে। যারা অটোমেটেড পদ্ধতিতে তার তথ্যগুলো আনেন নাই, তারা মোর রিস্কি, তার মানে তাদের মধ্যে ঝামেলা আছে, তাদের সেই বুকে সাহস নাই যে আমার তথ্যটা আমার রিটার্নে অটোমেটিক চলে আসুক, তাহলে ওগুলো অডিটে বেশি পড়বে না, সেটাই তো। এই আমরা শুরুটা এইভাবে করি, মানে আমাদের তো যে কোনো জিনিস আমরা যখন শুরু করব একটু পজিটিভলি শুরু করতে হবে, পরবর্তীতে এগুলো অন্যদিকে চলে যাবে। যখন আমরা দেখবো যে না কতজন এই অপশনে অটোমেটিক্যালি আনছে আর কতজন আনছে না, তখন তো আমরা বুঝে যাব বিষয়টা। হ্যাঁ, তখন আমরা প্রথমে আমরা রিল্যাক্সলি শুরু করব। এইভাবে আমরা চেষ্টা করছি একটা ডিসিপ্লিন আনার জন্য। এই ডিসিপ্লিনটা আসলে আমাদের যে কর ফাঁকিগুলো হয়, ব্যাপক কর ফাঁকি হয়, এটা সত্য কথা। আবার এটাও সত্য কথা, যদি আমরা ট্যাক্সের ওভারঅল নেট না বাড়াইতে পারি এবং ট্যাক্সের যে আমাদের যে অব্যাহতিগুলো আছে, অব্যাহতির সংস্কৃতিটা অনেক বড়, সেখান থেকে বেরোতে না পারলে এটা হবে না। আর আপনাদের সহযোগিতা যেটা লাগবে সেটা হলো আপনাদের মাথার মধ্যে সবসময় রাখতে, আমরা যেই ডিপার্টমেন্টে কাজ করি না কেন, আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য এক, এই দেশটাকে ভালো রাখা, দেশের জনগণকে ভালো রাখা, এটা হলো শেষ কথা। এবং আমরা প্রত্যেকেই সরকার কিন্তু একটা। আমরা যদি মনে করি যে কম্পার্টমেন্টাল ওয়েতে চিন্তা করি যে আমি আমার অফিস, আমার ডেস্ক, আমার কি বলে ডিপার্টমেন্ট, এই চিন্তা করলে হবে না। প্রতিটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার দেশের জনগণ এবং আমার দেশ এই সিদ্ধান্ত থেকে উপকৃত হচ্ছে কিনা, হলে আমি এই সিদ্ধান্তটা নিব। আর আমরা সবাই একটা লক্ষ্যে কাজ করব। তো সেই কারণে আপনাদের সাথেও কিন্তু অনেক ডিপেন্ডেন্সি আছে। যেমন আমাদের ট্যাক্সের একটা বড় পোর্শন, প্রায় 70% কিন্তু এখন আদায় হয়েছে অন্যদের মাধ্যমে, যেটাকে আমরা বলি উইথহোল্ডিং ট্যাক্স বা ট্যাক্স ডিডাকশন এট সোর্স। তার মানে আমাদের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট যখন তারা টেন্ডার করে, সাপ্লাই অথবা কন্ট্রাক্ট, সেখান থেকে কন্ট্রাক্ট ডকুমেন্টটা ঠিক হলো কিনা, যিনি টেন্ডার জিতবেন উনি ট্যাক্স পেয়ার কিনা, এবং উনি যে সার্টিফিকেট দিলেন যে ওনার এত বড় কাজের একটা অভিজ্ঞতা আছে, উনি একটা অডিট রিপোর্ট দিলেন, এটা সঠিক কিনা, এই সঠিকতাটা যাচাই করা কিন্তু আমাদের প্রত্যেকটা টেন্ডার কমিটির দায়িত্ব। এবং এই অডিট রিপোর্টে কিন্তু আগে যেটা ছিল, আজ থেকে ধরেন 7-8 বছর আগে 90% অডিট রিপোর্ট ছিল ফলস। অডিটর জানেও না
যে তার সিগনেচার জাল করে তার সিল দিয়ে একটা অডিট রিপোর্ট দিয়ে দিয়েছে। সে কারণে আমরা এনবিআর থেকে উদ্যোগ নিয়েছি, এনবিআর এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউশনের সাথে যৌথভাবে আমরা এখন কিন্তু এই ডকুমেন্টটা আমাদের সিস্টেমে ভেরিফাই হয়। এটাকে বলে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম চার্টার্ড অ্যাকাউন্টেন্টে। প্রত্যেক অডিট রিপোর্টের নিচে দেখবেন একটা ডিজিটাল নাম্বার থাকে, এটা বলে ডিভিসি, ডকুমেন্ট ভেরিফিকেশন কোড। ওই আপনি ওদের ওই সিস্টেমে ঢুকে ওই কোডটা দিলে আপনি চেক করতে পারবেন যে সেই ইনফরমেশন যেগুলো দিল আর আপনাকে যেটা দিল এটা এক কিনা। প্রথম কথা হলো, যদি ডকুমেন্ট ভেরিফিকেশন কোড এবং ওই কিউআর কোডটা না থাকে তাহলে আপনি বুঝবেন প্রথমে এটা ফেলে দিতে হবে যে এই অডিট রিপোর্ট অডিটর দেয় নাই, কারণ এটা এখন ম্যান্ডেটরি। অডিট রিপোর্টে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন কোড না থাকে এবং ওই কিউআর কোড না থাকে তাহলে বুঝতে হবে দিস অডিট রিপোর্ট ইজ ফেক। ওনাকে প্রথমেই আপনাকে ডিসকোয়ালিফাই করে দিতে হবে। এই যে আপনি তাকে ডিসকোয়ালিফাই করে একজন কোয়ালিফাইড লোককে আপনি টেন্ডার দিলেন, তার মানে আমি তার থেকে প্রপারলি ট্যাক্সটা পাবো। একইভাবে যখন আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভা, বিশেষ করে আমাদের আমাদের লোকাল গভর্নমেন্ট থেকে যারা ট্রেড লাইসেন্স দেয়, সেখানে আমরা বলেছি ট্রেড লাইসেন্স রিনিউ করতে বা ট্রেড লাইসেন্স নিতে কিন্তু টেয়ান লাগবে। তাহলে এটা যদি আপনি এনশিওর করেন, আপনি কিন্তু আমার ট্যাক্স আদায়ের যে প্রসেস সেখানে আপনি বড় আকারে কন্ট্রিবিউট করলেন, এবং সেখানে ট্যাক্সও আদায় করতে হয়, অ্যাডভান্স ট্যাক্স, সেটা আপনি নিলেন কিনা। আমাদের ডিসি অফিসগুলোরও এরকম অনেক লাইসেন্স পারমিট আছে, বিশেষ করে ইটভাটা, সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই জিনিসগুলো দেখতে হবে, সেগুলো দেখে কিনা। এরকম অসংখ্য জায়গা আছে, যেমন আমাদের সিডিএ যে প্ল্যানগুলো পাস করে, অথবা আমার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার যে জমি রেজিস্ট্রেশন করে, সেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন সময় আপনাকে এই ইনকাম ট্যাক্স নিতে হবে, এই ভ্যাট নিতে হবে। তারপরে আমাদের এই যে বিষয়গুলো প্ল্যান পাস করার সময় বলতে হচ্ছে প্ল্যানই পাস হবে না যদি তার টিআইএন বা পিএসআর, উনি যে একজন করদাতা, এটা প্রমাণ না দেয়। তাহলে একটা প্রশ্ন আমরা প্রায় শুনি যে বাড়িওয়ালাদের ট্যাক্স ফাইল নেই, এটা কি করে হয়? অন্তত গত 20 বছর ধরে এই আইন আছে যে ট্যাক্স ফাইল না থাকলে তার প্ল্যান পাস হবে না, ট্যাক্স ফাইল না থাকলে তার ফ্ল্যাট রেজিস্ট্রেশন হবে না, ট্যাক্স ফাইল না থাকলে তার জমি রেজিস্ট্রেশন হবে না। তাহলে বাড়িওয়ালাদের আবার ট্যাক্স ফাইল না থাকে কেমনে? মানে আইদার আমরা কম্প্রোমাইজ করেছি, আমরা যারা বিভিন্ন এজেন্সিতে আছি, আমরা যারা ডেভেলপমেন্ট কর্তৃপক্ষগুলোতে আছি, সিডিএ হোক, কেডিএ হোক, রাজউক হোক, আমরা এটা দেখি নাই, অথবা টোটাল জালিতে জিনিস দিচ্ছে। আমি জয়েন করার পরে আমরা দেখেছি পিএসআর জাল, মানে যেই পিএসআরটা দিয়ে জমি রেজিস্ট্রেশন হয়েছে, এই পিএসআর আসলে উনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন নাই। ওনারা বিভিন্ন দোকানদারের কাছেও এই ইয়েগুলো পাওয়া যেত, কি বলে, ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া যেত। তার মানে আমরা এগুলোকে কম্প্রোমাইজ করেছি, এখন এগুলো আমরা বন্ধ করেছি। এই কথাটা বললাম এই জন্য যে সরকারের রেভিনিউ কালেকশন কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড করে না, বড় অংশে আপনারা যারা টোটাল আমাদের পাবলিক সেক্টরে কাজ করেন তাদের রোলের উপর এটা অনেকাংশে ডিপেন্ড করে। যেমন আমাদের বিআরটিতে বড় টাকা কিন্তু আমরা ওখানে পাই, গাড়ির ট্যাক্সটা পাই। সে কারণে আপনাদের যথেষ্ট সহযোগিতার দরকার। আপনারা ওই ব্যাপারগুলো একটু সেন্সিটিভ করার জন্য এই আয়োজনটা। আর আপনাদের মধ্য থেকে নতুন নতুন আইডিয়া, যেমন এই বছর আমাদের 2টা আইডিয়া নিয়ে আমরা কাজ করছি, যে সারচার্জের বদলে যারা সম্পদশালী, অতিরিক্ত সম্পদশালী, তাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারি কিনা। বিদেশে কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলোতে মানুষের হাতে সম্পদ অ্যাকুমুলেশনের কোনো সুযোগই নেই, অলমোস্ট প্রত্যেকেই দেনা থাকে, কারণ ওরা লোন নিয়ে বাড়ি কিনে আর ইনকামের 50% তারা ট্যাক্স দিয়ে দেয়। তাদের দরকারও নাই, দরকার নেই জন্য টাকা দিয়ে কি করবে? বাচ্চারা ভালো পড়াশোনা করছে, চিকিৎসা দরকার হলে ডাক্তারখানা চলে যায়। আমাদের এখানে তো দেখি, আমি প্রায় খেয়াল করি যে আমাদের টুকটাক সামান্য সর্দি কাশি হইলে বলে সিঙ্গাপুর যাওয়া লাগবে। কেউ কেউ এমনও আছে যে তো নর্মাল একদম ন্যাচারাল একটা বাচ্চা হবে, এটাও তার সিঙ্গাপুরে গিয়ে করতে হবে। তা আমার মনে হয় এই জায়গাগুলো তো আমাদের একটা খেয়াল রাখা দরকার। আমাদের সরকারি কর্মচারী, সরকারি দায়িত্বশীল যারা আছেন, আমরা যদি আমাদের এই ভাঙ্গাচুরা যাই হাসপাতাল আছে এখানে চিকিৎসা গ্রহণ করি, তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থার ভালো উন্নতি হবে। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। তা আপনাদের কাছ থেকে একটু আমরা শুনি, আপনাদের যার যার ট্যাক্স নিয়ে আমরা কাজ করছি। ইনহেরিটেন্স ট্যাক্স, আমরা অনেকেই অনেক প্রপার্টি রেখে যান এবং এগুলো পরবর্তীতে যারা পান, ইনহেরিট করেন, ওনাদের আসলে উইদাউট এনি কন্ট্রিবিউশন কিন্তু দে আর গেটিং রিচ। তো সেখান থেকে একটা বড় ট্যাক্স আমরা কিভাবে গভর্নমেন্ট এক্সচেঞ্জে নিতে পারি, এই দুটো ট্যাক্স নিয়ে আমরা নতুন কাজ করছি। আরেকটা ট্যাক্স নিয়ে খুব আলাপ হচ্ছে, এটাকে টবিন ট্যাক্স বলে, যে ব্যাংক ট্রানজাকশনের উপর এবং এর উপরে কোনো ট্যাক্স নেওয়া যায় কিনা। সেটা আমরা এখনো ওইভাবে অ্যানালাইসিস করে নাই, ওটা আমরা দেখি। ওইটা হয়তো অনেক সময়
ব্যবসায়ীরা ঠিক রাজি হবেন কিনা, কারণ একদিকে আমরা চাই ডিজিটাল ইকোনমিতে চলে আসুক, ক্যাশলেস সোসাইটি হোক, আবার অন্যদিকে যদি আমরা ক্যাশ ব্যাংকিং ট্রানজাকশনের উপর যদি আলাদা করে ট্যাক্স বসাই, এটা হয়তো আরো অনেক পরের ব্যাপার। সে কারণে আমরা প্রস্তাবটা এসছে, আমাদের যে টাস্ক ফোর্স গুলো তৈরি হয়েছিল ওনারা এটা একটা প্রপোজাল দিয়েছেন, আমরা চিন্তা ভাবনা করছি, বাট এটা অনেক চিন্তা ভাবনা করে করবো। আমাদের এগুলো এখনো ইনিশিয়াল স্টেজে, আমাদের জাস্ট অপিনিয়ন ফরমেশন, আমরা পারসিভ করছি, দেন আমরা এগুলো ধীরে ধীরে অ্যানালাইসিস করে তারপরে আমরা আমাদের পলিটিক্যাল লেভেলে, বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় এটা দেখবেন, দেন মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, তারপর পার্লামেন্টে যাবে, ব্যাপক ডিবেট হবে, দেন পার্লামেন্ট থেকে ডিসিশন হবে। পার্লামেন্ট ডিসিশন নেওয়া মানে এই সিদ্ধান্ত দেশের সমস্ত জনগণের, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে দেশের মালিক জনগণ, সুতরাং ট্যাক্স বসানোর দায়িত্ব জনগণের, তারাই ঠিক করবে কোথায় কোথায় ট্যাক্স বসবে। তো ওইভাবে আমরা কাজ করি। তা আমি এইটুকু বলে আপাতত এখানে আপনারা শুরু করেন। থ্যাংক ইউ। উপস্থিত হয়েছেন, ফলে এটা একটা আমাদের জন্য অভাবনীয় সুযোগ যে আমরা যদি আমাদের এবং চাল সংগ্রহের ক্ষেত্রে 0.5% উৎসে আয়কর স্যার আরোপ করা হয়েছে। স্যার এই দ্রব্যমূল্যে স্যার এটা বিক্রির জন্য আসে স্যার, তো সেক্ষেত্রে স্যার তাদেরকে আমরা যখন এই 0.5% আয়কর ব্যাংকে যে জমা দেশের খাদ্য নিরাপত্তার জন্য অনেক পজিটিভ একটা অবদান রাখবে বলে স্যার আমি মনে করি স্যার। ধন্যবাদ স্যার। % যেটা আমরা নেই, এটা তো আমরা বোধহয় ইম্পোর্ট করার সময় বলি, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলি। যেমন আমাদের একটা বড় বদনাম যে আমরা এনাফ ট্যাক্স আদায় 0.7%, তো জিডিপির মধ্যে কিন্তু সব কিছু পারে। আমাদের এরকম অনেক কিছুর কারণে আমরা এটা, সেটা হলো আমাদের দেশে বড় বড় যে প্রজেক্ট গুলো আসে, যেগুলো 1000 কোটি টাকার প্রজেক্ট, পাওয়ার কোম্পানির ট্রান্সমিশন লাইন অথবা নতুন একটা এখানে এনে বসিয়ে দিয়ে তারা ফাইনাল কমপ্লিট করার পর এটা চালু করে দেন যায়। এই জন্য এটা টার্ন কি ঠিক করবেন যে আমি মালামালটা ইম্পোর্ট করতেছি, এই দামে আমি আছি, বাট তা না। এই কত টাকার মাল কিনছেন, এই টাকাটা যদি আপনারা আপনাদের ইয়ের ভিতরে প্রকুরমেন্ট কষ্টের ভিতরে ঢুকিয়ে তারপরে যদি অ্যাড করে দিয়ে বলেন ঠিক আছে আপনার একটা বদনাম যে ট্যাক্স ডিভিশন, আমরা প্রত্যেকটা জায়গাতে কিন্তু ট্যাক্স ছেড়ে দিই। যেমন আমাদের ইঞ্জিনিয়াররা এখানে অনেকে আছেন, ওনারা মনে করেন যে সরকারি একটা প্রজেক্ট, সেখানে ট্যাক্স ভ্যাট ঢুকলো, সেই অসুবিধাগুলো এই যে আমার ট্যাক্স ক্যালকুলেশন যেটা আসলো, ট্যাক্স যেটা আসলো, যে 10% প্রফিট করছেন, আসলে 10% বাইরে যে কষ্টটা ধরতে হবে, কষ্টের বদ্ধতা আইদার আপনি যেটা করবেন, একটা হচ্ছে প্রফিটটা পার্সেন্টেজ একটু বাড়িয়ে দিতে পারেন, প্রফিট হওয়া দরকার। 15% প্রফিট হলে সে ওই যে এটা কভার করতে পারবে। তখন আপনারা যেটা করবেন, আপনারা এই অ্যানালাইসিসটাই অথরিটি সহ একসাথে ডিসিশন নেবে ক্যাবিনেটে, আর এটা একদম গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত। জি স্যার। আর আপনি যেটা বলেন 14% এখন নামা যায়, পিপের এলাও করে স্যার। জি স্যার, জি স্যার, এই প্রসেসটা ইয়ে করছে। ইঞ্জিনিয়ারদের হিউজ রোল এই দেশটাকে ঠিক করার জন্য, মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন। আপনারা যদি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যেখানে যাওয়া লাগে যান, কিন্তু সিদ্ধান্ত ঠিক করেন যে এই দেশকে বাঁচাইতে হবে। আপনি রাস্তা তৈরি করলেন, 6 মাস পরে রাস্তা নষ্ট হয়ে গেল। আমাদের কি এত ধনী রাষ্ট্র? আমার মনে আছে আমি 1999 সালে নর্দার্ন আয়ারল্যান্ডের কি বলে সাউদার্ন আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজে গেলাম একটু পড়াশোনা করতে। তো ওখানকার ট্রিনিটি কলেজের বিল্ডিং দেখে মনে হয় 1 সপ্তাহ আগে বিল্ডিং তৈরি করলো, অথচ শুনি 700 বছরের পুরনো বিল্ডিং, 700 ইয়ার্স ওল্ড বিল্ডিং। ওদের কত সুবিধা ওয়েদার এবং তাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কারণে। গরিব ধনী দেশ, আর আমরা গরিব দেশ, আর আমাদের রাস্তা বানাইলে রাস্তা নাই হয়ে যায়। এই জিনিসগুলো আপনাদের একটু কাইন্ডলি চিন্তা করতে হবে। আরো কিছু কাজ আছে আপনাদের, যেমন ধরেন আপনারা বিভিন্ন প্রজেক্ট নেন এবং সবার একটা ডিমান্ড থাকে যে সে ফর এক্সাম্পল মানে আসলে যে জিনিসটা আমরা করছি এর কোনো প্রয়োজন আছে কিনা, এটাও কাইন্ডলি আপনারা তুলে ধরবেন। যদি কোনো কিছু দরকার না থাকে, আমরা যদি জনগণের পয়সা এটা নির্মাণ করি, একেবারে বেহুদা। যেমন আমার উপজেলা রামগঞ্জ, আমি যেখানে আমার জন্মস্থান, সেখানে আমি ইউএনওর অফিসে বসে একদিন চা খাচ্ছি, জিজ্ঞেস করতে পুকুরের পাড়ে একটা সুন্দর লাল ইটের বিল্ডিং। তো ইউএনওকে জিজ্ঞেস করলে এটা কি, বলে স্যার এটা মহিলা হোস্টেল। তাই বলে ওটার মধ্যে গরু ছাগল চড়তেছে কেন, কেউ থাকে না? বলে না স্যার এখানে কে থাকবে, এখানে তো কারো থাকার দরকার নেই, কারণ এখানে লোকেশন ভালো, কমিউনিকেশন সবার ভালো, সবাই যার যার বাড়ি থেকে আসে। এখানে এমন কোনো বিল্ডিং নেই, ইন্ডাস্ট্রি নেই, ফ্যাক্টরি নেই যে এখানে মহিলাদেরকে আলাদা করে হোস্টেলে থাকতে হবে। তাহলে এটা তো তৈরি করছে কেন? যে প্রজেক্ট যখন নিচ্ছে সারা দেশের সব উপজেলা একটা হয়েছে, আমার এখন একটা হয়েছে। তাহলে দেখেন এই ইনভেস্টমেন্টে কে লাভবান হইল? কন্ট্রাক্টর, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা,
আমাদের হলো যারা বিল পাস করছে তারা, আর যারা এই কাগজপত্র নাড়াচাড়া করে, দেশের জনগণের কোনো উপকার কিন্তু নাই। প্রায় সময় আপনারা দেখবেন পত্রিকার রিপোর্ট আছে যে রাস্তা নাই কিন্তু মাঝখানে একটা ব্রিজ তৈরি হয়ে বসে আছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল। আমি এটাই বলতে চাই যে প্রতিটা জায়গাতেই আপনারা চিন্তা করবেন যে জনগণের এই টাকাটা এর বেস্ট পসিবল ইউজ করার অল্টারনেটিভ ছিল কিনা, আমাদের এটা কি করাই লাগতো কিনা। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে একটু শক্তভাবে ধরা উচিত। আমার মনে হয় যেই তালে আমরা 50 বছর চলেছি, এখান থেকে যদি আমরা ধীরে ধীরে শিফট না করে ডিসিপ্লিনতে না আসি, তাহলে আমাদের জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ স্যার। হয়ে যায় তো পরে আর নেয় না, এটা আমরা একটু অ্যাড্রেস করে দিব এক। আর সেকেন্ড ওই যে আমি যে কথাটা বললাম, এই যে 3000 টাকা বা 3500 টাকা তারা ট্রেড লাইসেন্স সময় যেটা নেয়, এটা কিন্তু তার জন্য রিলিফ। কারণ তার মিনিমাম ট্যাক্স যদি 5000 টাকা হয়, সে রিটার্ন দেওয়ার সময় বাকি 1500 টাকা দিবে। এটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স, খেয়াল করেন। আর আমরা কেন এটা ইন্ট্রোডিউস করি যে ওই আমাদের যে মেকানিজম এবং আমাদের যে ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাসিটি, জনে জনে ধরে ধরে তাকে খুঁজে বের করা যায় না, তারা আর পরবর্তীতে ট্যাক্স দিতে আসে না। এখানে আমাদের নেগলিজেন্সি যেটা, সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, মানে সে কিন্তু একটা বেআইনি কাজ করছে। যদি সে ব্যবসায় থাকে, ট্রেড লাইসেন্স রিনিউ না করে যদি সে ব্যবসা করে, এটা কিন্তু একটা অফেন্স। এটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে হবে যে সে ট্রেড লাইসেন্সটা নবায়ন করেছে কিনা। আর আমাদেরও দায়িত্ব আছে আমাদের অফিসারদের, যেটা আমরা পালন করি না আমাদের ট্যাক্স অথরিটি থেকে, যে যিনি এরকম রিটার্ন দিলেন না এবং ট্যাক্স দিলেন না, তাকে নোটিশ করে, তাকে ইনকোয়ারি করে, তার তথ্যপত্র সংগ্রহ করে, তাকে অ্যাসেসমেন্ট করে, তার থেকে ট্যাক্স আদায় করে। কঠিন কাজ, খুবই কঠিন কাজ, কিন্তু এই কাজটা আমরা করতে চাই না, কঠিন বলেই করতে চাই না। তো আমার মনে হয় 1 বছরে আপনি আদায় করেন, যখনই ট্রেড লাইসেন্সের জন্য আপনার কাছে আসবে, নবায়ন হোক অথবা হোক, 1 বছরের জন্য আপনি আদায় করেন। যেই বছর আদায় করলে সেটা ক্রেডিট পাবে, আর যেই কয়েক বছর সে দিল না, এটার দায়িত্ব আমার ট্যাক্স অফিসারদের, তারা আদায় করুক। যে আপনি রিটার্ন দেন, আপনার উপর ট্যাক্স করে আমি তখন আদায় করবো, তাহলে আপনার কাজটা সুবিধা হবে। আপনি তাকে দিবেনই না, যে ট্যাক্স না দিলে অন্তত মিনিমাম 1 বছরের ট্যাক্স না দিলে আপনাকে আমরা রিনিউ করতে দিব না, এটা আপনি এনশিওর করলেন। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি সিরিয়াস হয়, তাহলে কিন্তু সেই বছর বছর রিনিউ করতে, আর এটা কিন্তু তার জন্য কষ্ট না। খেয়াল করেন,